সুপ্রিয় দর্শক, আমি কখনো এই রিকোয়েস্ট করি না। আপনাদের পরে রিকোয়েস্ট থাকবে যে আজকের ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকদিন ধরেই আসলে সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে যে বাথরুমে সরিষার তেল ঢেলে দেওয়ার একটা ভিডিও এবং সরিষার তেল কতটা ভয়ঙ্কর সে বিষয়ক একটা কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় পুলিশ সদস্য রবিউল ইসলাম ভাই, উনি একজন বাংলাদেশের স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার। তার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি 9 মিলিয়ন 10 মিলিয়ন করে ভিউ হয়। তো উনি, আমি নিজেও ওনার একজন ফ্যান। ওনার অনেক ভিডিও আমি দেখেছি, বিভিন্ন টেকনিক্যাল ভিডিও, সাইবার ক্রাইম বিষয়ক ভিডিও। কিন্তু সম্প্রতি যে সরিষার তেল উনি বাথরুমের ফ্লোরে ঢেলে দিয়েছেন এবং বলেছেন যে সরিষার তেল খাওয়া খুবই খারাপ, যেটার জন্য হার্টের সমস্যা হতে পারে, বাত হইতে পারে। এবং এখানে তিনি ইউরিক অ্যাসিড বলেছেন, যদিও আমি ধরে নিয়েছি এটা আসলে ইউরিক অ্যাসিড হবে না, ইউরোসিক অ্যাসিড হবে। তো এই সম্পর্কিত একটু কথা আমার আছে, উইথ ডিউ রেসপেক্ট টু হিম, তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি। প্রথমেই উনি যে সরিষার তেল বাথরুমের ফ্লোরে ঢেলে দিয়েছেন, এটা একটু আমার কাছে অন্যরকম লেগেছে। কারণ সরিষার তেল তো আর বিষ না যেটা বাথরুমের ফ্লোরে ঢেলে দিতে হবে। বাথরুমের ফ্লোরে যদি ঢালতে হয়, নিষিদ্ধ অনেক জিনিস আছে, কোকেন আছে, আফিম আছে, হেরোইন আছে, সিগারেট আছে। এইগুলোর ব্যাড ইফেক্ট সম্পর্কে আলোচনা করা যাইতো। সরিষার তেলের বিষয়টা হচ্ছে মীমাংসিত না। 2 নম্বর কথা, উনি ওখানে, ভিডিওটা আমি পাচ্ছি না, হঠাৎ করে হয়তো রিমুভ হয়ে গিয়েছে, আপনারা সবাই ভিডিওটা দেখেছেন। ওখানে উনি বলেছেন যে ইউরোপ এবং আমেরিকা সহ অস্ট্রেলিয়া অনেক দেশেই এই তেল নিষিদ্ধ। দেখুন, আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি যে যেখানে এই তেল নিষিদ্ধ, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলোতে এটা নিষিদ্ধ, সেখানে খুব স্পষ্ট করে একটা কথা লেখা আছে যে হাইলি ইউরেসিক অ্যাসিড কন্টেন্ট যে রেপসিড অয়েল আছে বা সরিষার তেল আছে, যেটাতে ইউরেসিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, তো সেইটা তারা ব্যান করেছে। এখন কথা হচ্ছে যে তারা ব্যান করেছে, যে ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত যে দেশগুলো আছে বা অস্ট্রেলিয়া আছে, এদের কনটেক্সট আর বাংলাদেশের কনটেক্সট তো এক না। আমি আপনাদের ছোট্ট একটা পরিসংখ্যান দেই। এটা হচ্ছে ডেইলি স্টারের একটা রিপোর্ট এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট, যে গত বছর মোর অর লেস আমাদের প্রায় 29,000 কোটি টাকার মতো ভোজ্য তেল গত 2 বছর আগের রিপোর্ট আমদানি করা লেগেছে। এবং এর ভিতরে হচ্ছে যেটা আছে যে অনলি 10% আমাদের উৎপন্ন হয়, আর বাকি 90% আমাদের কিন্তু বাইরে থেকে এটা কিনে আনতে হয়, এবং যেটার মোস্ট অফ হচ্ছে পাম অয়েল এবং সয়াবিন তেল। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সকলের সহযোগিতায় কৃষকদেরকে মোটিভেট করে আমরা কিন্তু সরিষার উৎপাদন গত 2 বছরে বাড়িয়েছি 40%, যেখানে প্রায় এই 29,000 কোটি টাকা থেকে গত বছর পর্যালোচনা করে দেখা গেছে প্রায় 9,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশে ভোজ্য তেল আমদানি করে সেভ হয়েছে। এখন কনটেক্সটটা এক না, আমি এজন্য বললাম যে এখন দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ আছে বা অস্ট্রেলিয়া আছে, সে অনলাইন যে জুয়া সেটা হচ্ছে নিষিদ্ধ না, সেটা সেখানে হচ্ছে অ্যাপ্রুভড। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশেও অ্যাপ্রুভ। এখন তাই বলে কি বাংলাদেশে আপনি এই বেটিং বা জুয়া অ্যাপ্রুভ করে দিবেন? নো, বাংলাদেশের কন্টেক্সট তো এক না। তাদের কাছে অনেক অপশন আছে। তারা মোস্ট অফ তারা কনজিউম করে হচ্ছে অলিভ অয়েল, তারা স্যাফ্লাওয়ার খায়, তারা অলিভ অয়েল খায়, তারা অ্যাভোকাডোর তেল খায়। এই যে অলিভ অয়েল, অ্যাভোকাডো, স্যাফ্লাওয়ার, এই জিনিসগুলো তাদের দেশের আবহাওয়ায় হয়, এজন্য তারা সরিষার তেলটাকে একপাশে রাখতে বলছে। তো বাংলাদেশের আবহাওয়ায় তো আর অ্যাভোকাডো হবে না, বাংলাদেশের আবহাওয়ায় তো আর সয়াবিন হবে না, বাংলাদেশের আবহাওয়ায় তো আর স্যাফ্লাওয়ার হবে না। তো এই স্যাফ্লাওয়ার, অ্যাভোকাডো, এইগুলোর উপরে নির্ভর করে আমি যদি সরিষার তেল ব্যান করি, তো সরিষার জায়গাটা কে নিবে আমার দেশে? একটা আমন ধান এবং বোরো ধানের ভিতরে একটা ফসলই করা যায়, সেটা হচ্ছে সরিষা, তেল জাতীয় ফসল। এটা তো অন্য কিছুতে আমি রিপ্লেস করতে পারবো না। সুতরাং সরিষা যদি আমি ব্যান করে দিই, তাহলে যে আমার লক্ষ লক্ষ টন যে সরিষা উৎপন্ন হয় এবং 9,000 কোটি টাকা যে সেভ হইলো, এটার পরবর্তী বছর থেকে হবে না। 9,000 কোটি টাকার আমার বৈদেশিক রিজার্ভ থেকে আমার চলে যাবে আমদানি করতে যায়। এই হচ্ছে কনটেক্সটের বিষয়। দ্বিতীয় যে বিষয়, দেখেন যে আমি ইউরোপ আমেরিকায় যেটা হবে আমাদের হবে না। আপনাদের ছোট্ট একটু ইনফরমেশন দিই। আপনি কি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য একটা প্যান হাইলি হ্যাজার্ডাস পেস্টিসাইড মানে লিস্ট আছে, যেটাকে প্যান এইচএসপি লিস্ট। হোয়াট ইজ প্যান? প্যান কি? প্যান হচ্ছে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক। তারা তাদের দেশে কার্বানডাজিম তারা নিষিদ্ধ করেছে, ম্যানকোজেব তারা নিষিদ্ধ করেছে। এখন আমার দেশে তাদের দেখা দেখি যদি আমি এই মুহূর্তেই ম্যানকোজেব
যে ছত্রাকনাশক, কার্বানডাজিম যে ছত্রাকনাশক, তারপরে হচ্ছে আমার যে অ্যাবামেকটিন যে মাকড়নাশক, এগুলো তারা নিষিদ্ধ করেছে। আমি যদি এই মুহূর্তে কালকে থেকে নিষিদ্ধ করে দিই, আমার প্রোডাকশন ফল করবে, আমি কোথায় যে দাঁড়াবো? আমার কন্টেক্সট চিন্তা করতে হবে না? 2 নম্বর কথা হচ্ছে যে আসেন সরিষার তেল কেন নিষিদ্ধ করেছে? হাইলি যেখানে ইউরেসিক অ্যাসিড আছে, আর আপনি বললেন ইউরিক অ্যাসিড, বা ইউরিক অ্যাসিড তো প্রস্রাবে থাকে ভাই, এটা তো মানে ইউরিক অ্যাসিড না, ইউরিক অ্যাসিড প্রস্রাবের ভিতরে থাকে, একটা বাই প্রোডাক্ট হিসেবে যায়। আর ইউরেসিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে একটা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এইটা সরিষার তেলের ভিতরে থাকে 20 থেকে 45% পর্যন্ত থাকতে পারে। এখন কথা হচ্ছে আমাদের এই দেশেই বাড়ি উদ্ভাবিত অনেক সরিষার জাত আছে যেটাতে এই ইউরেসিক অ্যাসিড কন্টেন্টের পরিমাণ হচ্ছে 1%-এর কাছাকাছি, 2%-এর নিচে। বাড়ি সরিষা 18, আপনারা নাম শুনে থাকবেন কৃষক ভাইরা। এটা হচ্ছে ক্যানোলা টাইপ একটা সরিষার জাত, যেখানে ইউরেসিক অ্যাসিড কন্টেন্ট আছে আপনার 1.06%। আর এখন আসেন ইউরেসিক অ্যাসিডের জন্য যে আপনি খাইতে নিষেধ করছেন, আপনি কি আমাকে একটা ইন্টারন্যাশনাল কোনো জার্নালে আপনি হচ্ছে এখানে পাবলিকেশন দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে যে ইউরেসিক অ্যাসিড মানব দেহের জন্য একেবারে ইনটেক করাই যাবে না? আচ্ছা, আপনি বারবার আমাদের রবিউল ভাই, শ্রদ্ধ ভাই, উনি ওনার ভিডিওতে গুগল করার কথা বলেছেন। আমি এখানে গুগল করে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখেন ব্যাড ইফেক্ট অফ ইউরেসিক অ্যাসিড, যেখানে লেখা হয়েছে যে এনিম্যাল স্টাডিজ হ্যাভ শোন দ্যাট diets high in oil containing uric acid can lead to myocardial lipidosis with the heart being the principal target organ। অর্থাৎ এই যে স্টাডিটা করা হয়েছে এটা কিন্তু এনিম্যালের ক্ষেত্রে করা, এখন এটা হিউম্যানের ক্ষেত্রে করা হয়নি, আমি সেটা বোঝাতে চেয়েছি এবং সেটা এখানে লেখা আছে। তো সেটা যে মায়োকার্ডিয়াল যে লিপোডোসিস ঘটায়, সেই যে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হয়েছে এনিম্যালের ক্ষেত্রে, এনিম্যালের ডায়েটারি ইফেক্ট এখানে আছে এনিম্যালের ক্ষেত্রে। এখন আসেন দেখেন গুগলে কি লিখছে হিউম্যান স্টাডিজ এর ক্ষেত্রে, while concern exist no definite evidence currently links dietary exposure to uric acid with myocardial lipidosis in human। অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্টাডি করা হয়নি। তাহলে আমরা কিভাবে কনক্লুড করলাম যে ইউরেসিক অ্যাসিড খাইলে আমরা সবাই মরে যাব? হ্যাঁ, আপনি বারবার আপনার ভিডিওতেও বলেছেন, আমার এটা ভালো লেগেছে যে এক নাগাড়ে খাওয়া যাবে না, এই কথাটা দেখেন, এনিথিং এক্সেস ইজ ব্যাড। আপনি যে টুথপেস্ট আমরা ব্যবহার করি, আপনি ভালো একজন ডেন্টিস্টের কাছে যান, তিনিও আপনাকে পরামর্শ দিবেন যে টুথপেস্টটা আপনি বাই রোটেশন ইউজ করেন, এক এক ব্র্যান্ডের টুথপেস্ট এক একবার ইউজ করেন, 1 মাস 2 মাস করে। তো তেলটাও আপনি 2 মাস অন্তর আপনি খান। আর যে ক্যানোলা টাইপ যে সরিষা আছে, এটা দিয়ে তো আমরা আরামসে সরিষা ক্যানোলা টাইপ বাড়ি 18 তেল তো আমরা খাইতেই পারি। এটা তো বাথরুমে ঢেলে দিয়ে আতঙ্ক বা ত্রাস সৃষ্টি করলে আমার চাষিরা ডিমোটিভেট হয়ে যাবে। সে সময় আমার এই সরিষার যে চাষটা 2 ধানের মাঝখানে হয়, এখানে অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে পারবো না, এই জমিটা পড়ে থাকবে, তখন আমার প্রোডাকশন লস করবে, আলটিমেটলি আমার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এখন আসেন আপনাদের আমি আর একটা ইনফরমেশন একটু দিই। এখন আসেন এই যে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ইএফএসএ, তারা একটা টলারেবল ডেইলি ইনটেক টিডিআই বলে, অর্থাৎ আপনি কতটুকু ইউরেসিক অ্যাসিড প্রতিদিন আপটেক করতে পারবেন যেটা আপনার বডি নিতে পারবে, তার একটা ডোজ ঠিক করেছে। সেই ডোজটা কি বলছে যে 7 মিলিগ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট। এটাও কিন্তু এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা এনিম্যালের ক্ষেত্রে, আমি আবার বলছি মানুষের ক্ষেত্রে ইউরেসিক অ্যাসিড নিয়ে কোনো এক্সপেরিমেন্ট আজও আমার চোখে পড়েনি, ভালো কোনো জার্নালে প্রকাশিত আমি দেখিনি। যদি কারোর কাছে থাকে আমাকে দিলে আমি কৃতার্থ হব। তো সেখানে বলছে যে প্রতি কিলোগ্রাম বডি ওয়েটের জন্য 7 মিলিগ্রাম করে ইউরেসিক অ্যাসিড নেওয়া যাবে। অর্থাৎ এটা যদি এনিম্যাল না ধরে আমি মানুষের ক্ষেত্রেও ধরি, তাহলে একজন মানুষের যদি 60 কেজি মানে বডি ওয়েট হয়, তাহলে সে 6×7=42, অর্থাৎ 420 মিলিগ্রাম ইউরেসিক অ্যাসিড কিন্তু পার ডে সে কনজিউম করতে পারবে। তাহলে এখন আসেন সরিষার তেলের বিষয়ে। এটা আমি ইউরেসিক অ্যাসিড নিয়ে এতক্ষণ পেঁচাল পড়লাম, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ, ইউরেসিক অ্যাসিড ক্ষতিকর, সেটা প্রমাণিত হয়েছে এনিম্যালের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে না। আর এনিম্যালের ক্ষেত্রে যেটা প্রমাণিত হয়েছে সেখানে বলা হয়েছে প্রতি কিলোগ্রাম বডি ওয়েটের জন্য 7 মিলিগ্রাম ইউরেসিক অ্যাসিড টলারেবল। সুতরাং এটা নিয়ে আসলে একেবারে এত হাইপ তৈরি করার মানে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করি ভাই আমি, আমার টেকনিক্যাল বিষয়ে অত ইয়া নেই, কিন্তু আমার বিষয়ে তো আমার টুকটাক নলেজ আছে। আমি আমার সম্প্রসারণ কর্মীদের নিয়ে মাঠে যাই, সেখানে আপনি আপনার স্বাভাবিক একটা চিন্তাধারা থেকে বলেন তো, এখন থেকে জাস্ট 30 বা 35 বছর পেছনে চলে যান, যে সময় মানুষ সয়াবিন তেল খাইতো না, শুধু সরিষার তেলই খাইতো। তো সেই সময়ের যে স্ট্রোকের যে রেট,
বা হার্ট অ্যাটাকের যে রেট, এবং বর্তমানে এই যে মানুষ পাম অয়েল বা সয়াবিন খায়, সরিষা থেকে যে দূরে সরে গিয়েছিল 3-4 বছর আগে, এই সময়ের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের যে রেট, এই রেশিওটা কোন সময়ে বেশি? অবশ্যই এই সময় কিন্তু প্রতি বছর 1, 2, 3 জন আপনি শুনবেন আপনার বাসার পাশে স্ট্রোক করে মারা গেছে, প্যারালাইজড হয়ে গেছে, যেটা তো আগে ছিল না। এবং আমরা ধারণা করি বা চিকিৎসা বিজ্ঞানীরাও বলে যে এটা এর পিছনে মানে যে আপনার যে এডিবল যে অয়েল, এর একটা বিশাল বড় ভূমিকা আছে। এখন আসেন সরিষার তেল কেন একটু ভালো, সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের একটু করি। আমি গুগল করে একটা চার্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখেন যে লাল রঙের যে সিম্বল, সেটা দিয়ে ডিনোট করা হয়েছে স্যাচুরেটেড ফ্যাট। এরপরে যে ব্লু কালার, সেখানে মোনোস্যাচুরেটেড ফ্যাট ওমেগা 9। এরপরে পলিস্যাচুরেটেড ফ্যাট, এর ভিতরে পলিস্যাচুরেটেড ফ্যাটের ভিতরে আছে লিনোলিক ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা ইয়েলো কালার দিয়ে ডিনোট করা হয়েছে, এবং আলফা লিনোলিক যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা গ্রিন কালার দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে আপনাদের একটু বলে রাখি, পলিস্যাচুরেটেড ফ্যাট কিন্তু হার্টের জন্য ভালো, এটা একেবারে প্রমাণিত সত্য যে পলিস্যাচুরেটেড ফ্যাট হার্টের জন্য ভালো। অর্থাৎ যেখানে এই চার্টে আপনি বেশি পরিমাণে হলুদ কালার এবং সবুজ কালার দেখতে পাবেন, সেই তেলটা ভালো, এবং লাল কালার যেখানে বেশি দেখতে পাবেন, সেই তেলটা হার্টের জন্য ভালো না বা হার্ট ফ্রেন্ডলি না। দেখুন তো, মাস্টার্ড অয়েলে অনলি 5% এখানে স্যাচুরেটেড ফ্যাট আছে, মানে যেটা হার্টের জন্য ভালো না। 32% আপনার লিনোলিক অ্যাসিড আছে, আর আলফা লিনোলিক অ্যাসিড আছে 16%। পক্ষান্তরে যে পাম অয়েলে দেখুন 51% কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আছে, রেড কালার, যেটা যেটা কিন্তু হার্টের জন্য ভালো না, এটা আমরা খাই। তো আমি যদি পাম অয়েল রিপ্লেস করে সরিষা আনি, আমার সমস্যাটা কোথায়? আমি 2-4 মাস পরে অল্টার করে খাইলাম। আর আমার দেশে তো আসলে সূর্যমুখী বলেন, স্যাফ্লাওয়ার বলেন, অ্যাভোকাডো অয়েল বলেন, অলিভ অয়েল বলেন, এগুলো তো অ্যাভেলেবল না। এবার আসেন আমাদের কৃষি বিজ্ঞানের ভাষায় স্মোক পয়েন্ট নামে একটা জিনিস আছে। স্মোক পয়েন্ট, হোয়াট ইজ স্মোক পয়েন্ট? স্মোক পয়েন্ট হচ্ছে একটা তেল কড়াইতে দেবার পরে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সে সহ্য করতে পারে, এরপরে তার অনুপরমাণুগুলো ভেঙে সেটা ডিন্যাচার্ড হয়ে যায়, এবং সেখানে বিভিন্ন ক্ষতিকর উপাদান তৈরি হয়। অর্থাৎ সেই তাপমাত্রায় পৌঁছাবার পরে ওই তেলের অনুপরমাণুগুলো ভেঙে যায়, এবং তেলটার আর কোনো গুণাগুণ অবশিষ্ট থাকে না, বা সে মানে আর ভালো তেল থাকে না। তো এইটা, এই স্মোক পয়েন্ট কিন্তু অবভিয়াসলি সরিষার তেলের হচ্ছে অনেক বেশি রিলেটিভ টু পাম অয়েল, যেখানে সয়াবিন তেলের স্মোক পয়েন্ট 238°C মতো, সেখানে কিন্তু সরিষার তেলের স্মোক পয়েন্ট 250°C। অর্থাৎ যদি আপনি মাংস কষাতে চান বা ইলিশ রান্না করতে চান, যে অনেকক্ষণ ধরে আপনার ওই তেলটা কড়াইয়ের উপরে থাকবে বা ভাজি হবে, ফ্রাই হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সয়াবিন বা পাম অয়েলের থেকে সরিষার তেলটা এগিয়ে থাকবে। তো স্মোক পয়েন্টের কথা চিন্তা করলেও কিন্তু সরিষার তেল ভালো। আপনার শুধুমাত্র আপত্তি কোথায়? ইউরেসিক অ্যাসিড। ইউরেসিক অ্যাসিডের অপশন আছে আমার কাছে, আমি বাড়ির সরিষা 18 তেল খাবো, যেগুলো ক্যানোলা টাইপ, কালো সরিষা সে। এবং হচ্ছে মাস্টার্ড অয়েলের বেনিফিট দেখেন এখানে, আমি স্ক্রিনে একটা জিনিস শো করা আছে, সেখানে আপনারা একবার জানেন যে এই যে ইউরেসিক অ্যাসিড, এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিস আছে, এবং এটা ব্যথা উপশম করে, এটা ব্যথা উপশম করে। এবং এখানে ওমেগা 3 ওমেগা 6 আছে, ঠিক আছে, যেখানে স্পষ্ট লেখা আছে হেল্প টু রিডিউস কার্ডিওভাস্কুলার রিস্ক। অর্থাৎ একটা, যদি আমি জিনিস কনক্লুড করি, আমার ইচ্ছা ছিল ভাইয়ের সাথে যদি সরাসরি বসতে পারতাম, আমি হচ্ছে তাহলে আমার ভালো লাগতো, আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারতাম। উনি আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি। আর আপনারা বলতে পারেন, ভাই আপনার এত মানে আপনি কেন এটার বিরুদ্ধে ভিডিও তৈরি করতে গেলেন? এটা বিরুদ্ধে না ভাই, আমি অ্যানালাইসিস একটা ভিডিও করার চেষ্টা করছি, কারণ আমি আমার কৃষকদের ওন করি। আমি জানি যে ভাইয়ের একটা ভিডিওতে 8.5 থেকে 9 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হয়। অর্থাৎ যদি 9 মিলিয়ন ভিউ একটা ভিডিওতে হয়, 90 লক্ষ মানুষ রবিউল ভাইয়ের ওই ভিডিও দেখছে। তার ভিতর থেকে যদি 50%, 45 লাখ কৃষকও যদি ডিমোটিভেট হয়ে সরিষা চাষ বন্ধ করে দেয়, তাহলে আমার দেশের অর্থনীতির অবস্থা কি হবে? আমি বারবার বলছি যে একটা ভিডিও তৈরি করার আগে, এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে তৈরি করার আগে একটু চিন্তা ভাবনা করে নিলে বা নীতি নির্ধারক পর্যায়ে আসলে কথা বলে নিলে বিষয়টা হচ্ছে ভালো হতো। আমরা গত 4টা বছর অনবরত মাঠে কাজ করেছি, কৃষকদের মোটিভেট করেছি যে আপনারা সরিষা চাষের আবাদ বাড়ান। 40% আবাদ বাড়ছেও, আমাদের 9,000 কোটি টাকা সেভ হয়েছে আমদানি, মানে যে অর্থটা যেত তেল আমদানি করতে। এখন এই পর্যায়ে এসে এরকম একটা ভিডিও তার মতো একজন জনপ্রিয় ব্যক্তির কাছ থেকে যখন আসে, এবং তাতে যদি কৃষকরা ডিমোটিভেট হয়, তাহলে সেটা আমাদের জন্য একটু কষ্টকর।
তো আমি ভাইকে অনুরোধ জানাবো যে বিষয়টা পর্যালোচনা করার জন্য। আমি আর এখন ভিডিওটা দেখতে পাচ্ছি না। আমরা অবশ্যই সরিষার তেল যদি হাইলি ইউরেসিক অ্যাসিড কন্টেন্ট করে, যে সমস্ত জাতগুলো আছে যেখানে 40-45% ইউরেসিক অ্যাসিড থাকে, সেগুলো শরীরের জন্য যদি লং টার্ম ধরে ইনটেক করা হয় একেবারে বছরের পর বছর ক্ষতিকর। কিন্তু আপনি যদি জাস্ট 3 মাস সরিষার তেল খাইলেন, 1 মাস অন্য তেল খাইলেন, এভাবে রোটেশন করে খান, ইভেন হাইলি ইউরেসিক কন্টেন্ট যে জাত সেগুলোও ক্ষতিকর না। আর যদি ক্যানোলা টাইপের সরিষা খান তাহলে তো কথাই নেই, ওগুলো তো ক্যানোলা টাইপ যেখানে ইউরেসিক অ্যাসিডের কন্টেন্ট একেবারেই কম। আর আমরাও সানফ্লাওয়ারের চেষ্টা করছি, কিন্তু সেই পর্যন্ত তো চেষ্টা করতে হবে। একেবারে হুট করে বাইরের দেশের পশ্চিমা কান্ট্রি আর আমাদের যদি এক করে আমরা একটা ডিসিশন নিতে চাই, সেটা কখনোই কৃষকের জন্য সাস্টেনেবল হবে না। সুতরাং আমরা এমন কোনো ইনফরমেশন শেয়ার না করি যেখানে কৃষক ডিমোটিভেট হয়। ভাইকে ধন্যবাদ। আশা করি আমার এই যে কথাগুলো যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, তাহলে ভাই দোয়া করবেন। আমারও আপনাদের জন্য দোয়া থাকলো। আপনি আপনার সেক্টরে কাজ করবেন, আমি আমার সেক্টরে কৃষকদের নিয়ে কাজ করব। এভাবেই আমরা সবাই মিলে এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাব সুন্দর একটি। সো অ্যাজ এ কৃষিবিদ হিসেবে আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমরা এমন কিছু না করি যাতে সাধারণ মানুষ, গ্রামের কৃষক কিন্তু খুবই সহজ সরল, তারা বিভ্রান্ত না হয়। তারা যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। আর সংসারের চাবিটা সবাই নিজের কাছেই রাখতে চায়। আমি যদি সয়াবিন তেলের উপরে নির্ভরশীল হই তাহলে চাবিটা অন্য কারোর কাছে চলে গেল। সরিষা হইলে আমার জমি আছে, আমার টেকনোলজি আছে, সরিষা বুনলেই হয়, এটা এমন কোনো ইস্যুও না। ক্যানোলা টাইপ সরিষা আমি চাষ করব, তাহলে আমি নিজের তেল নিজেই বানিয়ে খেতে পারবো, আমার অন্যের উপরে নির্ভর করে থাকতে হবে না। তো আসুন আমরা সবাই একসাথে কাজ করলে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আমি এমন কোনো কিছু করব না যেন কৃষকের জন্য সেটা হুমকি স্বরূপ হয় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ।